সাউন্ড, স্লাইড, ভিডিও সবকিছু ঠিক আছে কিনা একটু চেক করে দেখো। শেয়ার। এখন পার্টিসিপেন্ট কতজন দেখাচ্ছে? তার ৩৯ জন দেখাচ্ছে। আচ্ছা, আমাদের মনে হয় শুরু করতে হবে। আমরা শুরু করি, ওরা জয়েন করুক। তোমরা একটু আর্লি জয়েন করে ফেলার চেষ্টা করবা, কারণ আমি চিন্তা করছি মিটিং লক করে দেবো আর কি, একটা সময় পর লক করে দেবো যাতে করে পরে আর সাইন ইন করা না যায়। আচ্ছা, তো আমরা ইতিমধ্যে হচ্ছে তোমার সেকশন এ কমপ্লিট করেছি, খুব ভালো করে কমপ্লিট করেছি। যথেষ্ট মানে তোমার যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে ওগুলো অনেক প্রবলেমই তোমাদেরকে ডেমনস্ট্রেট করে বা কিভাবে সলভ করবা সেগুলো আমি দেখিয়েছি। এখন বাকিটা হচ্ছে তোমাদের কাজ। মোটামুটি ফ্লুইড মেকানিক্সের যে রিয়েল লাইফে যেসব প্রবলেমগুলো সলভ করতে হবে ওগুলা একটা অংশ, খুব ভালো অংশ কভার করা হয়েছে। তো সেগুলো তোমরা ভালো করে সলভ করবা। আমরা ওর মধ্যে এই বুধবারে একটা ক্লাস টেস্ট নেব, যেটা এনার্জি কনসিডারেশন। আমার মনে হয় আমরা আরেকটা ক্লাস টেস্ট নিতে পারি এই সেকশন এ থেকে। ওকে, কারণ নতুন যে গাইডলাইন সেখানে তোমাদের 30% হচ্ছে এই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, 10% অ্যাটেন্ডেন্স, 30% কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। সেখানে আমরা 2N অর্থাৎ 6টা আমরা নিতে পারবো। তো আমি যদি প্রথম তোমাদের ইন পার্সন নিয়েছিলাম ওখানে একটা, আর এটা 2টা হলো, আমরা আরো 4টা নিতে পারবো। তো আমার মনে হয় প্রথম সেকশন থেকে আমরা আরেকটা এই কুইজের মতো করে, বা যদি তোমরা প্রেফার করো হচ্ছে এই সাবজেক্টিভ একটা প্রবলেম সলভ করা, যেটাই হোক যে কোনো একটা মাধ্যমে আমরা আরেকটা নেব এই চ্যাপ্টার থেকে। সো এই সেকশন থেকে, তো বাকি সেকশন থেকে আমরা 3টা করাবো, এইভাবে আমরা 6টা কভার করবো। তো এই বুধবারে হচ্ছে তোমাদের শুধু ওই অ্যাজ এ অ্যাসাইনমেন্ট হিসাবে আমি একটি ক্লাস টেস্টটা নিব সাবজেক্টিভ বুধবারে, সেটা তোমার প্রিপারেশন থাকবা। তো ফলোয়িং উইকে কোন একটা সময় বা তারপরের উইক আমরা আরেকটা নিয়ে নেব। ওকে, সো আমরা ফ্লুইড মেকানিক্সের সেকেন্ড হাফ যেটা, ওখানকার একটা পপুলার এবং এটা মোটামুটি সবসময় ডে টু ডে লাইফে এটা প্রয়োজন হয় না, বাট ডেভেলপমেন্ট স্টেজে এই চ্যাপ্টারটা খুব কাজে আসবে। এটা হচ্ছে সিমিলারিটি মডেল এন্ড ডাইমেনশনাল অ্যানালাইসিস। ওকে, সো অনেক মজার, একটু তোমাদের কাছে তো কঠিন শুরুতে মনে হতে পারে, কিন্তু I will try my best to make everything very clear to you so that you can understand the concept and apply full concept in your mathematical or practical problem. Okay, আচ্ছা। সো প্রথমে যে বিষয়টা তুমি গত স্লাইডে এখানে দেখতে পারবা, আমরা কি বলেছি, সিমিলারিটি মডেল ডাইমেনশনাল অ্যানালাইসিস। হ্যাঁ, এই মডেল সিমিলারিটির সাথে রিলেটেড। তো মেইনলি হচ্ছে সিমিলারিটি এন্ড মডেল অ্যানালাইসিস এন্ড হচ্ছে ডাইমেনশনাল অ্যানালাইসিস, দুটো ভিন্ন বিষয়। হ্যাঁ, তো কিছুটা রিলেটেড, তাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, এবং দুইটাই অর্থ হচ্ছে টু সলভ দ্য ফ্লুইড মেকানিক্স প্রবলেম। দেখো, ডেফিনেশন অফ ইউজেস অফ সিমিলিটিউড বা সিমিলারিটি। ওকে, বিষয়টা কি, এটা কেন আসলো, আসলে এগুলো কেনই বা দরকার, তাই না? আমরা সেই বিষয়গুলো আগে দেখে নিই। তো ধরো একটা ফ্লুইড মেকানিক্স প্রবলেম, সে পাইপের মধ্য দিয়ে একটা ফ্লুইড ফ্লো হচ্ছে, বা রিজার্ভিয়রে অয়েল আছে, তুমি এটাকে একটা টপে নিয়ে আসবা, গ্রাউন্ডের কোনো একটা ডিস্ট্রিবিউশন পোর্টের চ্যানেলে ট্যাঙ্কে নিয়ে আসবা, তাই না? সে একটা প্র্যাকটিক্যাল ফ্লুইড মেকানিক্স প্রবলেম। সো এইটার সলিউশন, মানে যত প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো আছে রিয়েল লাইফে আমরা করি, ওটার নানা রকমের অ্যাসপেক্ট আছে, তাই না? ওটাকে বিভিন্ন ধরনের সলভ করা, ফ্লো সিস্টেমটার মধ্যে যেমন কি ধরনের অ্যাসপেক্ট থাকতে পারে, হয় তোমার ভেলোসিটি প্রোফাইলটা কেমন, এক ফ্লো টাইপটা কেমন, এটা তোমার দরকার হতে পারে। তারপরে ফ্লো টাইপ তুমি যে নিয়ে গেলা, লেমিনার, ট্রানজিশন, টার্বুলেন্ট, ওকে ফাইন। তারপরে যে ভেলোসিটি প্রোফাইলটা কত কেমন, হ্যাঁ, সেটা তোমার জানা দরকার হতে পারে। বিভিন্ন পয়েন্টে ভেলোসিটি জানতে হতে পারে, তাই না? তারপর হচ্ছে তোমার ইনিশিয়াল লেন্থটা কত হতে পারে, তারপর এটা ফুললি ডেভেলপড রিজনে আছে তোমার পয়েন্ট, নাকি হচ্ছে তোমার আনএস্টাবলিশড ফ্লোতে আছে, সেগুলো জানা হতে পারে। ফ্রিকশন লস কত, এখানে কোনো পাম্প থাকলে সে পাম্প কি পরিমাণ এনার্জি লাগবে। সো নানা রকমের বিভিন্ন অ্যাসপেক্ট আছে ফ্লুইড মেকানিক্স প্রবলেমে, তাই না?
সো একটা রিয়েল ফেনোমেনন বা সিস্টেম, ফ্লো সিস্টেমে সকল অ্যাসপেক্ট, সকল দিক, ফ্যাক্টর, এগুলা ট্রু থিওরি দিয়ে বের করা যাবে না। সো অনেক বিষয় যেগুলো পাবা যেগুলো ট্রু থিওরি দিয়ে বের করা যাবে না। সো প্র্যাকটিক্যাল প্রবলেমে সলিউশনের জন্য অনেক ক্ষেত্রে আমাদেরকে কি করা হয়, এক্সপেরিমেন্টের উপর ডিপেন্ড করতে হয়, এক্সপেরিমেন্ট করে করে বিভিন্ন ফ্যাক্টর বের করতে হয় না। সো এই যে এক্সপেরিমেন্ট বিষয়টা চলে আসলো, এক্সপেরিমেন্ট হ্যাঁ ডেফিনেটলি মোর রিলায়েবল। এক্সপেরিমেন্ট থেকে তুমি যে ডেটা পাবা, অবজারভেশন হবে, এগুলা ডেফিনেটলি মোর রিলায়েবল দেন দ্য থিওরি। থিওরির মধ্যে তো কিছু অ্যাজাম্পশন, অ্যাপ্রক্সিমেশন থাকে, তো সবসময় দেখবে থিওরি ডেভিয়েট করে, বাট এক্সপেরিমেন্ট ট্রু বিহেভিয়ারটাকে মোটামুটি মোর রিজনেবল হয়তো রিপ্রেজেন্ট করে। এখন এই যে এক্সপেরিমেন্ট আমি নিয়ে আসবো, এই এক্সপেরিমেন্ট বিষয়টা তো সহজ না। এক্সপেরিমেন্ট আমি যখনই বলবো, এর তিনটা দিক আছে। এক নাম্বার হচ্ছে টাইম, এক্সপেরিমেন্ট করতে হলে তোমার টাইম লাগবে। দুই হচ্ছে কস্ট, এক্সপেরিমেন্ট করতে হলে তোমাকে ওখানে ইউ হ্যাভ টু ইনভেস্ট মানি, ইউ হ্যাভ টু স্পেন্ড মানি। তিন নাম্বার হচ্ছে হ্যাজার্ড। হ্যাঁ, হ্যাজার্ড, ওখানে এমন কোনো কিছু, সে তুমি একটা ডেঞ্জারাস ফ্লুইড, হার্মফুল বা টক্সিক ফ্লুইড ডিল করতেছো, সো ইট ক্যান বি ইনজুরিয়াস টু ইউর হেলথ। ওকে, সে একটা ফ্লেমেবল তুমি ফ্লুইড ডিল করতেছো, সো যে কোনো সময় আগুন ধরে যেতে পারে, সো ইটস এ হ্যাজার্ড, তাই না? সো এক্সপেরিমেন্ট ইজ এ সোর্স অফ টাইম, ইট উইল টেক টাইম। তারপর হচ্ছে তোমার কস্ট লাগবে, টাকা লাগবে। তিন নম্বর হচ্ছে হ্যাজার্ড থাকে। হ্যাঁ, কাজে এক্সপেরিমেন্ট রিলায়েবল, ওকে ভালো, এটা খুব ভালো ডেটা দিবে, কিন্তু এর সাথে কিন্তু আরো তিনটি বিষয় জড়িত। সো আমরা ইচ্ছা করলে ইচ্ছা মতো অ্যাজ এ উইশ নাম্বার অফ এক্সপেরিমেন্ট বাড়াতে পারবো না। মানে ইচ্ছা মতো, আমার ইচ্ছা মতো আমি এক্সপেরিমেন্ট করলাম, পারবো না তো। ওই তিনটি দিকে তোমাকে এই তিনটা দিকের সাথে একটা সেটেলমেন্টে আসতে হবে, তাই না? তো আমাদের প্র্যাকটিক্যালি সব সময় যখন আমরা একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করি, তখন সব সময় চেষ্টা করতে একটু রিডিউস দ্য নাম্বার অফ এক্সপেরিমেন্ট। আমি চেষ্টা করব ডিজাইনটা, এক্সপেরিমেন্টের ধরন, নাম্বার এমন ভাবে করতে যাতে যত কম সংখ্যক এক্সপেরিমেন্ট করা যায়। কারণ টু সেভ টাইম, টু সেভ মানি, টু রিডিউস হ্যাজার্ড। এই যে হ্যাজার্ডের সোর্সগুলো আছে, সোর্স অফ তোমার অ্যাক্সিডেন্ট বা যেগুলো, কারণ হ্যাঁ, তাহলে সেগুলো হচ্ছে তোমাকে কমানোর জন্য। এখন কিভাবে আমি নাম্বার অফ এক্সপেরিমেন্ট সেট করব? এই সিমিলারিটির বিষয়টাই হয়েছে এরকম। এক্সপেরিমেন্ট বা সিমিলারিটির বিষয়টা, এটা হচ্ছে তুমি একটা কনভেনিয়েন্ট, সে রিয়েল সিস্টেমে হাইড্রোজেনটা হচ্ছে ফ্লুইড, বা হচ্ছে কার্বন মনোক্সাইড ফ্লুইড, বা ক্লোরিন, এটা হচ্ছে ফ্লুইড। তো এগুলো তো খুব হার্মফুল, তাই না? আমরা তো এগুলো দিয়ে এক্সপেরিমেন্ট করতে পারবো না। সো এই সিমিলারিটি প্রিন্সিপাল বা ল তোমাকে এনেবল করে আমাদেরকে, আমরা একটা কনভেনিয়েন্ট ফ্লুইড দিয়ে এক্সপেরিমেন্টটা করব, এবং সেগুলো যে রেজাল্ট পাবো সেগুলো একটা রিজনেবল ওয়েতে কনভার্ট করবো অ্যাকচুয়াল সিস্টেমে। ওকে, তাহলে তোমার ওই রিস্ক কমে গেল। এখন আসো, এই সিমিলারিটি ল বা প্রিন্সিপাল, এইটাই মূল অবজেক্টিভ হচ্ছে, it will help you to set an optimum number of experiment with convenient fluid, okay, with convenient at a minimum cost. So minimum time এ, minimum cost এ, minimum risk এ, হ্যাঁ, বা হ্যাজার্ড এ এক্সপেরিমেন্টটা করে নেসেসারি ডেটা তৈরি করা, এবং সেই ডেটাগুলো ইউজ করে তোমার অ্যাকচুয়াল সিস্টেমে অ্যাপ্লাই করা, এই জিনিসটাকে তোমাকে হেল্প করবে সিমিলারিটি ল। ওকে, তাহলে আমি বুঝাতে পারছি আসলে কেন সিমিলারিটি আমরা নিয়ে আসলাম। কারণ ট্রু থিওরি সব সলিউশন আমাকে দিতে পারে না, এক্সপেরিমেন্ট লাগবে। এক্সপেরিমেন্ট থাকলে তিনটা বিষয় চলে আসে, টাইম, কস্ট, হ্যাঁ, তিন নাম্বার হচ্ছে হ্যাজার্ড। তো সিমিলারিটির মাধ্যমে আমরা অপটিমাম এরকম একটা জিনিস সেট করব যাতে টাইম কম লাগে,
কস্ট কম লাগে, হ্যাজার্ড কম থাকে, এবং ওই এক্সপেরিমেন্ট থেকে যে ডেটাগুলো পাবো তখন কিছু ম্যাথমেটিক্যাল রিলেশন দিয়ে এগুলো আমরা অ্যাকচুয়াল সিস্টেমে বা ডিজায়ার্ড প্র্যাকটিক্যাল যে সিস্টেম সেই সিস্টেমে অ্যাপ্লাই করব। ওকে, এই হচ্ছে জন্ম হলো সিমিলারিটি বা সিমিলারিটি প্রিন্সিপাল, এই উদ্দেশ্য নিয়ে, এই মোটিভ নিয়ে। ওকে, থিওরি লিমিটেশনস আছে, এক্সপেরিমেন্টেরও লিমিটেশনস আছে। সো আমরা এক্সপেরিমেন্টকে সিমিলারিটি এক্সপেরিমেন্টকে কনভিনিয়েন্ট ওয়েতে পারফর্ম করে অ্যাকচুয়াল সিস্টেমে সেগুলো অ্যাপ্লাই করব। ওকে, আচ্ছা, তো এখন দেখো এখানে কি বলেছে তোমাকে, আমি কিছু পয়েন্ট ফিচার এগুলার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা লিখেছি। এক নাম্বার কি, similarity law enable us to make experiment with a convenient fluid such as water or air and then apply the result to the fluid which is less convenient to work with. ওকে, আমি অলরেডি বলে ফেলেছি সিমিলারিটি ল তোমাকে একটা কনভেনিয়েন্ট ফ্লুইড দিয়ে তুমি কাজ করে রেজাল্ট জেনারেট করে ওটাকে তুমি লেস কনভেনিয়েন্ট ফ্লুইড সিস্টেমে অ্যাপ্লাই করবা। ওকে, সে স্টিম, সবসময় তুমি স্টিম নিয়ে কাজ করতে পারবে না। তুমি দেখো ওয়াটার বা এয়ার দিয়ে এক্সপেরিমেন্টটা করো, ওখান থেকে সেই রেজাল্ট আসবে, সেই রেজাল্ট দিয়ে সিমিলারিটি প্রিন্সিপাল দিয়ে কনভার্ট করে তুমি স্টিমে নিয়ে যাও। ওকে, দুই, অলসো ইন বুথ হাইড্রোলিক্স এন্ড অ্যারোনটিক্স। ওকে, সো এই যে সিমিলারিটি প্রিন্সিপাল শুধু হাইড্রোলিক্স মিন্স লিকুইড, ওকে, লিকুইড সিস্টেম, আর অ্যারোনটিক্স মিন্স হচ্ছে গ্যাসিয়াস সিস্টেম। সো এটা শুধু হাইড্রোলিকের সাথে লিমিটেড নয়, শুধু অ্যারোনটিকের সাথে লিমিটেড নয়। সো এই প্রিন্সিপাল গুলো আমরা বোধ হাইড্রোলিক্স এবং অ্যারোনটিক্স উভয় ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব বা প্রযোজ্য। তিন, the law of similitude make it possible to predict the performance of the prototype from the test with model. এখন দেখো দুটি শব্দ আমি নিয়ে আসলাম, একটা হচ্ছে প্রোটোটাইপ আর একটা হচ্ছে মডেল। প্রোটোটাইপ হচ্ছে অ্যাকচুয়াল স্কেল বা রিয়েল সিস্টেম, আর মডেল হচ্ছে তুমি যেখানে কাজ করবা, ডেটা জেনারেট করবা। ওকে, সো ইট উইল হেল্প ইউ কি করবে, তুমি মডেল সিস্টেমে বা কনভেনিয়েন্ট সিস্টেমে এক্সপেরিমেন্ট করে ডেটা জেনারেট করবা, সেই ডেটা দিয়ে তুমি রিয়েল সিস্টেমে অ্যাপ্লাই করবা। তাহলে এই তিনটা হচ্ছে সিমিলিটিউডের বৈশিষ্ট্য। আরো আছে, দেখো আরো ইন্টারেস্টিং কিছু বিষয় জানতে হবে। এক, it is not necessarily that the same fluid be used for the model and its prototype. ওকে, সে আমি এই যে মডেল প্রোটোটাইপ এই বিষয়গুলো কি কি বলেছি, এগুলো হচ্ছে তোমার ফিজিক্যাল সিস্টেম, ফিজিক্যাল যে স্ট্রাকচার গুলো, ডিভাইস। হ্যাঁ, সে তুমি একটা কার্বোরেটর, গাড়ির মধ্যে যে কার্বোরেটর থাকে এগুলো তো ছোট, এত ছোট, মানে ওখানে এই যে ফ্লুইড ফেনোমেনন বা ফ্লুইড মেকানিক্স বা ফ্লুইড ফ্লো যে হয়, ওগুলা এত ছোট সিস্টেমে এক্সপেরিমেন্ট করে সবকিছু বোঝা অনেক কষ্টকর। হ্যাঁ, ওটা হচ্ছে প্রোটোটাইপ, অ্যাকচুয়াল সাইজ। এ কারণে আমরা কি বলি, একটু কনভিনিয়েন্ট আর একটু লার্জার সাইজের মডেল তৈরি করি। ওকে, সো লার্জার কার্বোরেটর, সেখানে আমরা এক্সপেরিমেন্ট করে করে বিভিন্ন বিষয়গুলো দেখে দেখে ওটাকে আমরা কনভার্ট করে সিমিলারিটি প্রিন্সিপালের মাধ্যমে প্রোটোটাইপে। ওকে, সো প্রোটোটাইপ অ্যাকচুয়াল স্কেল ডিভাইস বা সিস্টেম, মডেল হচ্ছে তুমি যেটা নিয়ে কাজ করবা। এখানে বলতেছে এখন এই যে মডেল সবসময় ছোট, এরোপ্লেনের ক্ষেত্রে কি হয়, আমরা তো এক্সপেরিমেন্ট করার জন্য একটা বিশাল বড় তোমার এরোপ্লেন বানিয়ে ওখানে এক্সপেরিমেন্ট করা সম্ভব না, ওই ক্ষেত্রে আমরা ছোট্ট একটা মডেল ইউজ করি। আবার দেখো কার্বোরেটর, এটা ইটসেলফ অ্যাকচুয়াল স্কেলটা খুব ছোট, এত ছোট যে ওখানে এক্সপেরিমেন্ট সব পারফর্ম করা খুব ভালোভাবে সম্ভব হয় না, তো ওটার একটা আমরা লার্জার মডেল তৈরি করি। কাজে এখানে যেটা বলতেছে, আচ্ছা এখানে এই বিষয়টা, নাইদার দ্য মডেল নেসেসারিলি স্মলার দ্যান ইটস প্রোটোটাইপ, অর্থাৎ সবসময় যে মডেল ছোট হবে প্রোটোটাইপ বড় হবে বিষয়টা এরকম না। প্রোটোটাইপ ছোট হতে পারে, মডেল বড়, বা মডেল ছোট হতে পারে, প্রোটোটাইপ বড়। হ্যাঁ, দুটোই হতে পারে, এমন দুইটাই সমান হতে পারে। ওটা কি কি আসে আমরা দেখছি। এখানে যে জিনিসটা বলা আছে সেম নট ফ্লুইড, অর্থাৎ তোমার মডেলটা অ্যাকচুয়াল প্রোটোটাইপের যে ফ্লুইডের সাথে কাজ করবে, মডেলটা ভিন্ন ফ্লুইডের সাথে কাজ করতে হতে পারে। হ্যাঁ, সো এই ক্ষেত্রে মানে কি, দেখো অ্যাকচুয়াল ফ্লুইডটা হচ্ছে হার্মফুল, নট কনভেনিয়েন্ট টু ওয়ার্ক উইথ, এই কারণে আমরা একটা লেস মানে মোর কনভেনিয়েন্ট ফ্লুইড, লেস হ্যাজার্ডাস একটা ফ্লুইড নিয়ে আমরা কাজ করতে পারি। অর্থাৎ মডেল এবং প্রোটোটাইপের জন্য যে সেম ফ্লুইড নিয়ে তুমি কাজ করবা বিষয়টা এরকম না, ভিন্ন কনভেনিয়েন্ট ফ্লুইড নিয়ে কাজ করতে পারি। আর এখান থেকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে মডেল এবং প্রোটোটাইপ এই দুটা একই সাইজের নাও হতে পারে। হ্যাঁ, দুটা ভিন্ন হতে পারে। এখন এখানে দেওয়া হয়েছে কিছু অবজেক্টিভ,
কি কি সিস্টেমে আমরা এইসব এই মডেল অ্যানালাইসিস গুলো করি, যেমন শিপ ইন এ টাউন বেসিন, তারপর এয়ারপ্লেন, তারপর যে হাইড্রোলিক টারবাইন, তারপর সেন্ট্রিফিউগাল পাম্প, কার্বোরেটর আসবে, রিভার চেন এটসেট্রা। এইসব সিস্টেমে আমরা এই সিমিলারিটি বা মডেল অ্যানালাইসিস করে থাকি। ওকে, দেখো নিচে আরেকটা খুব ভালো বিষয় বলা আছে, ইট ইজ নট নেসেসারিলি বি ডিফারেন্ট ইন সাইজ। মডেল এবং প্রোটোটাইপ এই দুটা যে ভিন্ন সাইজের হবে এটা নট নেসেসারিলি। অনেক এক্সাম্পল আছে যেখানে আমরা মডেল প্রোটোটাইপ ইটসেলফ ইন এ কনভিনিয়েন্ট সাইজ। সো এই সাইজ নিয়ে সমস্যা না, হ্যাঁ, আমরা এই প্রোটোটাইপটা এক্সপেরিমেন্টের জন্য এফোর্ড করতে পারি। তো ওই ক্ষেত্রে দুটাই সাইজ একই, ভিন্ন কি হতে পারে, ফ্লুইড ভিন্ন আর প্যারামিটারস ভিন্ন। ওকে, সো এখান থেকে আমি যেগুলা এখন পর্যন্ত যদি সামারাইজ করি সিমিলারিটির বিষয়টা কি। সো সিমিলারিটির আমি কি কি পড়িয়েছি, সিমিলারিটি প্রিন্সিপালের কেন দরকার হলো, এক্সপেরিমেন্টকে কনভিনিয়েন্ট ওয়েতে করার জন্য, তারপর এটা কিছু ফিচার দেখলাম আমরা, মডেল কেমন হবে, মডেলের সাইজ, ফ্লুইড এবং কোথায় কোথায় এগুলো আমরা অ্যাপ্লাই করব সেই বিষয়গুলো দেখলাম। এগুলো ভেরি বেসিক ফান্ডামেন্টাল বিষয়। ওকে, এখন চলো আমরা নেক্সট স্লাইডে যাই। সেখানে আমরা সিমিলারিটি প্রিন্সিপাল বলতেছি, সিমিলারিটি ল বলতেছি, বা ল অফ সিমিলিটিউড বা সিমিলারিটি বলতেছি। তাহলে সিমিলারিটির ধরনগুলা কি কি সেগুলো আমরা একটু দেখে নিই। ওকে, সিমিলারিটি তিন ধরনের আমরা দেখতে পাই। এক হচ্ছে জিওমেট্রিক সিমিলারিটি, ওকে, দুই নাম্বার হচ্ছে কাইনেমেটিক সিমিলারিটি, তিন নাম্বার হচ্ছে ডাইনামিক সিমিলারিটি। সো আমি শিওর তোমরা খুব ভালো করে জানো কাইনেমেটিক্স এবং ডাইনামিক্স এর ডিফারেন্স গুলা কি। কাইনেমেটিক্স মিন্স দ্যাট ইজ ইন মোশন, ফ্লুইড ইন মোশন, আর ডাইনামিক্স কি ছিল, ইফেক্ট অফ ফোর্স অন মোশন, তাই না? সো জিওমেট্রিক সিমিলারিটি, আমার একটা সিস্টেম আছে, তো ওটা কি জিওমেট্রিক সিমিলারিটি কিনা, দুটো সিস্টেম। কাইনেমেটিক সিমিলারিটি এস্টাবলিশড হয়েছে কিনা, ডাইনামিক সিমিলারিটি এস্টাবলিশড হয়েছে কিনা, বা অ্যাপ্লিকেবল কিনা, ভ্যালিড কিনা, সেগুলো চেক করার জন্য আগে আমাকে তিনটা সিমিলারিটি ভালো করে বুঝতে হবে। ওকে, আচ্ছা, এখানে যাওয়ার আগে আমি তোমাকে আরেকটা বিষয় যেটা বলে নিচ্ছি। এই যে এখানে দেখো, ওখানে আমি ব্যাক করবো, স্লাইডটাকে দেখে নিচ্ছি। এখানে একটা ফ্লুইড সিস্টেম, তিনটা কথা দেখবে। একটা হচ্ছে ফ্লুইড, এখানে এটা কি, একটা সলিড অবজেক্ট, সে ইন জেনারেল আমি ফিজিক্যাল স্ট্রাকচার বলতেছি, বা হচ্ছে সলিড অবজেক্ট বা অবজেক্ট, বা তুমি ডিভাইস বলতে পারো। ওকে, সো একটা সিস্টেমের মধ্যে একটা ডিভাইস আছে আর তার সারাউন্ডিং এ ফ্লুইড আছে। ওকে, সো এখানে দুটো বিষয় দেখবা। একটা হচ্ছে আমরা যে প্রোটোটাইপ আর মডেল যেগুলো বললাম, ওগুলা কি, ওগুলা হচ্ছে তো এই ডিভাইসের প্রোটোটাইপ আর মডেল ডিভাইস। সো একটা ফ্লুইড সিস্টেমের মধ্যে, বিশেষ করে এই চ্যাপ্টারে সিমিলারিটি বা ডাইমেনশনাল অ্যানালাইসিসে, তো এখানে বা মূলত এই সিমিলারিটি অ্যানালাইসিসে এই যে তোমার একটা থাকবে ডিভাইস, হ্যাঁ, আর হচ্ছে ফ্লুইড। সো ফ্লুইড, আমি যখন ফ্লুইড বলবো তখন হচ্ছে এগুলো, এই যে বাইরে এনভায়রনমেন্টের যে ফ্লুইড, সারাউন্ডিং ফ্লুইড। হ্যাঁ, মডেল প্রোটোটাইপ যখন বলবো তখন মনে করবে এগুলার মডেল প্রোটোটাইপ, হ্যাঁ, মানে ডিভাইস বা অবজেক্টের। এবং এই দুইটা মিলিয়ে, ফ্লুইড এবং অবজেক্ট, এই দুইটা মিলিয়ে হচ্ছে ফ্লুইড সিস্টেম। ওকে, তাহলে এই সিমিলারিটি অ্যানালাইসিসের মধ্যে ফ্লুইড সিস্টেম যখন বলবো তখন অবজেক্ট প্লাস ফ্লুইড, অবজেক্ট শুধু এটা, ফ্লুইড হচ্ছে সারাউন্ডিং যেটা। ওকে, তো আমরা এখন দেখি সিমিলারিটি প্রিন্সিপাল, জিওমেট্রিক, কাইনেমেটিক্স, ডাইনামিক্স। হ্যাঁ, তো জিওমেট্রিক সিমিলারিটিটা কি, জিওমেট্রিক সিমিলারিটির শর্তগুলা কি কি? শর্তগুলো, এক, মডেল এন্ড ইটস প্রোটোটাইপ বি আইডেন্টিক্যাল ইন শেপ বাট ডিফারেন্ট ইন সাইজ অনলি। বলছে মডেল, এই যে অংশটা এটা হচ্ছে বড় সাইজ, এটাকে প্রোটোটাইপ বলছি আমরা, আর এটা স্মলার ছোট সাইজ, এটা হচ্ছে মডেল। ওকে, সো প্রথম যে শর্ত ছিল জিওমেট্রিক সিমিলারিটির, ওয়ান, প্রোটোটাইপ এন্ড মডেল বি আইডেন্টিক্যাল, একই হবে, ইন শেপ, শেপে আইডেন্টিক্যাল হবে, maybe different in size. Okay, shape identical, maybe different in size, maybe not 100% always, কারণ দুটাও অনেক সময় সাইজ একই হতে পারে। ওকে, তাহলে আমরা শর্ত, মডেল এন্ড ইটস প্রোটোটাইপ বি আইডেন্টিক্যাল ইন শেপ বাট ডিফার অনলি ইন সাইজ। ওকে, এখানে ক্যান ডিফার জিনিসটা হতে পারে বা সমান হতে পারে অনেক সময়। দুই নম্বর যে শর্তটা বলা হয়েছে, ফ্লো প্যাটার্ন বি জিওমেট্রিক্যালি সিমিলার। এর মানে কি, ফ্লো প্যাটার্ন ইন জিওমেট্রিক্যালি সিমিলার, কথার অর্থটা কি? কথার অর্থ হচ্ছে এই তো অবজেক্ট,
তাই না? আর এটার সারাউন্ডিং হচ্ছে ফ্লুইড। এই হচ্ছে অবজেক্ট, মডেল অবজেক্ট, এটা সারাউন্ডিং ফ্লুইড। ওকে, সো এইটার যে সারাউন্ডিং ফ্লুইডের যে ফ্লো প্যাটার্নটা আছে, এখানে যে ফ্লো ধরন হবে, এই দুইটাও জিওমেট্রিক্যালি সিমিলার হবে। অর্থাৎ এইখানে যে ফ্লোর প্রোফাইল হবে, এখানে ফ্লো প্রোফাইল একই ধরনের হবে। ওকে, লিমিনার টার্বুলেন্ট যেরকম আমরা পড়েছিলাম। ওকে, সো ফ্লো প্যাটার্ন অলসো জিওমেট্রিক্যালি সিমিলার। এইখানে যে টাইপ, এখানেও সেই টাইপ। ওকে, এখানে যে টাইপ, এখানেও সেই টাইপ। এটাই বোঝানো হচ্ছে। ফ্লো প্যাটার্ন মিন্স ফ্লো ইন দ্য সারাউন্ডিং ফ্লুইড। ওকে, তাহলে আমরা দুইটা বৈশিষ্ট্য দেখলাম। এরপরে দেখো, সো এই দুটা বৈশিষ্ট্য কিন্তু ভ্যালিড হতে হবে যদি তুমি জিওমেট্রিক্যালি সিমিলার বলতে চাও মডেল প্রোটোটাইপ সিস্টেমকে। ওকে, শেপ আইডেন্টিক্যাল, সাইজ ডিফারেন্ট, আর হচ্ছে ফ্লো প্যাটার্ন জিওমেট্রিক্যালি সিমিলার। আচ্ছা, ওকে, এরপর দেখো স্কেল রেশিও। স্কেল রেশিও কি? এল আর আমরা ধরছি লিনিয়ার ডাইমেনশন অফ দ্য প্রোটোটাইপ ডিভাইডেড বাই লিনিয়ার ডাইমেনশন অফ মডেল। ওকে, সে এটা প্রোটোটাইপ, এটার একটা লিনিয়ার ডাইমেনশন দিলাম আমি এলপি। ওকে, আর এটা হচ্ছে এলএম, এই লিনিয়ার ডাইমেনশন। সো এটা হচ্ছে মডেলের লেন্থ। সো এই দুটার রেশিওকে বলা হবে স্কেল রেশিও। স্কেল রেশিও ইকুয়ালস টু লিনিয়ার ডাইমেনশন অফ প্রোটোটাইপ ডিভাইডেড বাই লিনিয়ার ডাইমেনশন অফ মডেল। ওকে, আচ্ছা, এটা যদি হয়, স্কেল রেশিও যদি আর হয়, তাহলে তোমার এরিয়া রেশিও কত, ভলিউম রেশিও কত? তাহলে এরিয়া রেশিও হবে, এরিয়া মানে কি স্কেলের স্কয়ার, এল আর স্কেল রেশিও স্কয়ার। আর ভলিউম রেশিও কি হবে? মানে ভলিউম অফ প্রোটোটাইপ ডিভাইডেড বাই ভলিউম অফ মডেল। ওকে, এটা হবে এল আর লিনিয়ার স্কেল, এটার কিউব। ওকে, তাহলে এগুলো হচ্ছে বৈশিষ্ট্য, এগুলো ফুলফিল হলেই তুমি কেবল বলতে পারো এটা জিওমেট্রিক সিমিলার হয়েছে। ওকে, আচ্ছা, আরো কিছু বিষয় এখানে রয়েছে। দেখো, কমপ্লিট জিওমেট্রিক সিমিলারিটি ইজ নট অলওয়েজ পসিবল টু অ্যাটেইন, ইট নট অলওয়েজ ইজি টু অ্যাটেইন। হ্যাঁ, কমপ্লিট আমরা যে শর্তগুলো বললাম, হ্যাঁ, যেমন এক শেপ আইডেন্টিক্যাল, সাইজ ডিফারেন্ট, ওকে, এটা ইজি। তারপরে বললাম জিওমেট্রিক সিমিলার হবে, ফ্লো প্যাটার্নটা জিওমেট্রিক্যালি সিমিলার হবে, এটাও ইজি, এটাও হয়। এরপরে যে তিনটা, হ্যাঁ, ডাইমেনশনাল যে তিনটা কন্ডিশন বললাম, লিনিয়ার স্কেল রেশিও, ওকে, তারপর হচ্ছে তোমার সারফেস রেশিও, ভলিউম রেশিও, এইটা সব সময় আসলে লিনিয়ারটাও হয়, এই ভলিউম, সারফেস ভলিউমটা সব সময় একবার মিলে না, তারপর আমরা সেগুলাকে জিওমেট্রিক সিমিলার ধরে নেই। ওকে, ঠিক আছে, এখানে একটু এক্সপ্লেন করা আছে, এগুলো একটু দেখবা। আরেকটা বিষয় যেটা আছে, যদি এখন আমরা তো একটু আগে এই যে এক্সাম্পলটা দেখালাম, এখানে ডিনোট করেছি একটাই ডাইমেনশন দিয়ে, হ্যাঁ, লিনিয়ার ডাইমেনশন, এখানে লিনিয়ার ডাইমেনশন, তাহলে হচ্ছে তোমার লিনিয়ার ডাইমেনশন এই দুটোকে ভাগ করে আমি লিনিয়ার রেশিও নিলাম, তার স্কোয়ার এবং কিউব করে আমি সারফেস এরিয়া এবং ভলিউম রেশিও নিয়েছি, তাই না? অনেক সময় আবার ধরো দুইটা ভিন্ন হতে পারে। হ্যাঁ, এখানে এই পর্যন্ত হচ্ছে লিনিয়ার রেশিও, আরেকটা হচ্ছে তোমার হাইট, এটা হচ্ছে লঙ্গিটিউডাল, হ্যাঁ, along the axis, আর একটা হচ্ছে perpendicular to the axis। যদি দুইটা হয়, তাহলে এই ক্ষেত্রে তোমার কি হবে? এই ক্ষেত্রে হবে, দেখো, এরিয়া রেশিওটা, ক্রস সেকশন এরিয়া রেশিও হবে সে এল আর প্রাইম। এল আরটা কি? ওই লিনিয়ার along the axis, আর এল আর প্রাইম কি? ঠিক আছে, ডাইমেনশন পারপেন্ডিকুলার টু দা along the axis। ওকে, সো এই ক্ষেত্রে যদি আমি দুইটা ডাইমেনশন নেই, তাহলে এরিয়া বা সারফেস রেশিওটা এরকম হবে। ওকে, তাহলে আশা করি তোমরা ডাইনামিক জিওমেট্রিক সিমিলারিটি কি এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো আমরা হচ্ছে এরপর এখন দেখবো হচ্ছে তোমার কাইনেমেটিক সিমিলারিটি। সো কাইনেমেটিক অবশ্যই আমি মনে করি তোমাদেরকে মনে আছে, এটা হচ্ছে ইটস ডিল উইথ মোশন, তাই না, ফ্লুইড ইন মোশন সেটা। সো এখানকার কাইনেমেটিক সিমিলার কখন বলতে পারবো আমরা? আমরা বলতে পারবো কাইনেমেটিক সিমিলার যখন জিওমেট্রিক সিমিলারিটি মাস্ট ভ্যালিড, এটা অবশ্যই শর্ত থাকতে হবে। একটা সিস্টেমে জিওমেট্রিক সিমিলার হওয়ার পর কাইনেমেটিক সিমিলার নাও হতে পারে, সব সময়। কিন্তু জিওমেট্রিক কাইনেমেটিক সিমিলার হওয়ার পূর্ব শর্ত হচ্ছে প্রথমে এটা জিওমেট্রিক সিমিলারিটি হতে হবে। জিওমেট্রিক সিমিলার হলে আমরা কাইনেমেটিক সিমিলার এই বিষয়টা নিয়ে আলোচনা করি। তো প্রথম শর্ত হচ্ছে কাইনেমেটিক সিমিলারিটির প্রথম শর্ত হচ্ছে জিওমেট্রিক্যালি সিমিলার হতে হবে, এক। ওকে, দুই নাম্বার হচ্ছে ইন এডিশন it implies that the ratio of velocity at all corresponding point in the flow is same। এই কথাটা কি কঠিন মনে হচ্ছে? আমি একটু দেখাচ্ছি। হ্যাঁ,
ভেলোসিটি রেশিও, ভেলোসিটি রেশিও এক্ষেত্রে ভেলোসিটি রেশিও হচ্ছে বিআর ইকুয়াল টু বিপিবি, বি প্রোটোটাইপের ভেলোসিটি, বিএম এটা হচ্ছে মডেলের ভেলোসিটি, এই দুটো রেশিও হচ্ছে ভেলোসিটি রেশিও। ওকে, তারা কি বলতেছে, ইন এডিশন ইট ইমপ্লাইজ দ্যাট দ্য রেশিও অফ ভেলোসিটি, মানে ভেলোসিটি রেশিও কার প্রোটোটাইপ এবং মডেলের মধ্যে এট অল করেসপন্ডিং পয়েন্টস, ওকে, ইজ দ্য সেম। যে কোনো একটা পয়েন্ট নাও, তোমার ফ্লো সিস্টেমের যে কোনো একটা পয়েন্ট নাও, ওই পয়েন্টের তোমার প্রোটোটাইপ সিস্টেমের ভেলোসিটি ডিভাইডেড বাই মডেল সিস্টেমের ভেলোসিটি ইকুয়াল টু ভেলোসিটি রেশিও, যে কোনো পয়েন্টে এটা সমান হবে, এই রেশিওটা সমান। ওকে, আমরা একটু এক্সপ্লেন করে দেখাই। এখন দেখো এটা আমার প্রোটোটাইপ সিস্টেম, হ্যাঁ, এটা হচ্ছে ডিভাইস অবজেক্ট, এই হচ্ছে ফ্লুইড। ওকে, এটা মডেল সিস্টেম, এটা হচ্ছে অবজেক্ট, আর এই সারাউন্ডিং হচ্ছে ফ্লুইড। ওকে, আচ্ছা দেখো আমি যে কোনো একটা পয়েন্ট নিচ্ছি, এখানে একটা ফ্লুইডের মধ্যে সিস্টেমের মধ্যে একটা পয়েন্ট নিলাম এখানে, ঠিক আছে। এই পয়েন্টটা দেখো তো, এইখানেও না, এখানেও না, এখানেও না, এখানে মোটামুটি একটা এদিকের দিকে। ঠিক এইটার কোরেসপন্ডিং পয়েন্ট ইন মডেলে কোনটা হবে? এটা, ঠিক আছে। কোরেসপন্ডিং পয়েন্ট বলতে বোঝাচ্ছি যখন তুমি ভেলোসিটি রেশিও নিবা তখন অবশ্যই কোরেসপন্ডিং পয়েন্টের একটার সাথে, ধরো তুমি এই পয়েন্টে নিচ্ছ হচ্ছে প্রোটোটাইপের, তাহলে ঠিক এই পয়েন্টে মডেলের ভেলোসিটি কত, প্রোটোটাইপের এই পয়েন্টের ভেলোসিটি নাও, ডিভাইড করা হচ্ছে এই পয়েন্টের ভেলোসিটি, ইকুয়ালস টু বিআর ভেলোসিটি রেশিও। এখান থেকে যে ভেলোসিটিটা পাবা, এখন যে রেশিও পাবা, এখন চলো আমরা ঠিক এখানে একটা পয়েন্ট নেই, এখানে প্রোটোটাইপের মিডিয়ামের ভেলোসিটি নাও ডিভাইডেড বাই মডেলের এই পয়েন্টের ভেলোসিটি। হ্যাঁ, এখানে যে রেশিও ছিল এখানে রেশিও ঠিক এক্স্যাক্টলি সেম থাকবে। আবার বলতেছে তুমি এখানে প্রোটোটাইপের ভেলোসিটি নাও, ডিভাইড করা হচ্ছে এখানকার মডেল ভেলোসিটি দিয়ে, ঠিক আছে। তাহলে রেশিও এটার সমান হবে। এখানে একটা পয়েন্ট নাও, এখানকার ভেলোসিটি ডিভাইডেড বাই এখানকার ভেলোসিটি, সো রেশিও হলো এগুলা। সো এই কারণে বলতেছে ভেলোসিটি রেশিও এট দ্য কোরেসপন্ডিং পয়েন্টস, এই পয়েন্ট কোরেসপন্ডিং, এখানকার রেশিও যা হবে এই পয়েন্টের রেশিও সেম, এই পয়েন্টের রেশিও সেম, এই পয়েন্টের রেশিও সেম, অর্থাৎ একটা রেশিও, একটা ভ্যালু থাকবে যেখানেই না পয়েন্ট, একটা রেশিও সব জায়গায় সমান, ঠিক আছে। এইটা ভ্যালিড হলে, প্রোভাইডেড দ্যাট জিওমেট্রিক্যালি সিমিলার, আমরা তো এই সিস্টেমটা জিওমেট্রিক সিমিলার হলেই আমরা কাইনেমেটিক সিমিলারিটিতে আসবো, না হলে না। কাইনেমেটিক সিমিলারিটি তোমার হওয়ার জন্য অবশ্যই জিওমেট্রিক সিমিলার হতে হবে। জিওমেট্রিক সিমিলার হওয়ার পর যদি এই যে ভেলোসিটি রেশিও এক থাকে, সেম থাকে সব জায়গায়, হ্যাঁ, তখনই তুমি এটা কাইনেমেটিক সিমিলার বলতে পারবা। ওকে, তাহলে আশা করি জিনিসটা তোমরা কি বুঝতে পেরেছো। সো এখন হচ্ছে ভেলোসিটি রেশিও, এটাকে ফার্দার আমরা আরো অন্যভাবে আরো কয়েকটা আরো মোর ডিপে যেতে পারি। সেটা হচ্ছে দেখো অ্যাক্সিলারেশন রেশিও, টাইম রেশিও। টাইম রেশিও কি? এল ভেলোসিটি মানে কি? ভেলোসিটি ইকুয়ালস টু লেন্থ বাই টাইম, তাহলে টাইম রেশিও ইকুয়াল টু লেন্থ রেশিও বাই ভেলোসিটি রেশিও। হ্যাঁ, এটা সত্য হলে এগুলো সত্য হবে, প্লাস অ্যাক্সিলারেশন রেশিও। অ্যাক্সিলারেশন রেশিও আমরা জানি কি, এই ভেলোসিটি রেশিও ডিভাইডেড বাই আর, ওটাকে কনভার্ট করলে এটা আসবে, ঠিক আছে। তাহলে দেখো কাইনেমেটিক সিমিলারিটি হওয়ার জন্য জিওমেট্রিক সিমিলার প্রিরিকুইজিট, তারপর হচ্ছে বিআর সেম, টিআর সেম, এআর সেম, এই তিনটা বিষয়, মানে এইটা সেম হলে আমরা ধরে নিই এগুলো সেম হবে। হ্যাঁ, সো এইগুলো হচ্ছে তোমার কাইনেমেটিক সিমিলারিটি। আমরা কিভাবে কাইনেমেটিক সিমিলার কিনা, প্রোটোটাইপ সিস্টেম, মডেল সিস্টেম, ওকে, তাহলে আমরা এইভাবে চেক করব। ওকে, আর কাইনেমেটিক সিমিলারিটি কথাটা আসবে অনলি জিওমেট্রিক সিমিলার হলে, তখন আমরা কাইনেমেটিক সিমিলারিটি চেক করব। জিওমেট্রিক্যালি ডিসিমিলার তো কাইনেমেটিক সিমিলারিটি আসার কোনো প্রশ্নই আসে না। ওকে, তো আমরা এরপর দেখি হচ্ছে ডাইনামিক সিমিলারিটি। হ্যাঁ, ডাইনামিক সিমিলারিটি কি আমরা কি মনে আছে? ডাইনামিক সিমিলারিটি, ডাইনামিক কথাটা হচ্ছে ইফেক্ট অফ ফোর্স অন মোশন। তো ডাইনামিক কথাটা আসলে ওখানে ফোর্স চলে আসবে। হ্যাঁ, ডাইনামিক সিমিলারিটি এর মানে যে ফোর্স রেশিওগুলো সেম। হ্যাঁ, আমি যদি ইন অ্যাডভান্স তোমাকে বলে দেই ফোর্স রেশিওগুলো সেম থাকবে। তবে এই কনক্লুশনে যাওয়ার আগে আমাদেরকে আরো বেশ কিছু বিষয় বসতে হবে। ওকে, আচ্ছা, সো ডাইনামিক সিমিলারিটি, সো ইফ two systems are dynamically similar, corresponding forces must be in the same ratio in two. In two বলতে কি,
টু হচ্ছে প্রোটোটাইপ আর হচ্ছে মডেল। প্রোটোটাইপ সিস্টেম, প্রোটোটাইপ মডেল, মডেল সিস্টেম, প্রোটোটাইপ সিস্টেম, মডেল সিস্টেম, এই যে দুটো সিস্টেম, এই দুটো সিস্টেমের মধ্যে কোরেসপন্ডিং ফোর্সের রেশিওগুলো সেম। অর্থাৎ সে তুমি gravity force in prototype divided by gravity force in model, এটা যে রেশিও ইকুয়ালস টু হবে inertia force divided by inertia force prototype, inertia force model। ওকে, কোরেসপন্ডিং ফোর্সের রেশিও সেম থাকবে। হ্যাঁ, এখানে দেখো একটু অ্যাডভান্স দেখে নিচ্ছি। কোরেসপন্ডিং ফোর্স যে গ্রেভিটি ফোর্সের প্রোটোটাইপ মডেল ইকুয়ালস টু প্রেসার ফোর্সের প্রোটোটাইপ মডেল ইকুয়ালস টু ডিসকাস ফোর্সের প্রোটোটাইপ মডেল ইকুয়ালস টু ইনার্শিয়া ফোর্সের প্রোটোটাইপ মডেল। এই রেশিওটা সেম। এইটা ভ্যালিড হলে তুমি বলতে পারবে এখানে ডাইনামিক্যালি সিমিলার। এর আগে শর্ত হচ্ছে জিওমেট্রিক্যালি সিমিলার হতে হবে, কাইনেমেটিক্যালি সিমিলার হতে হবে। ওকে, তো আমরা একটু অন্য প্রিভিয়াস বিষয়গুলো একটু ব্যাখ্যা করে নিই। হ্যাঁ, দেখো এই একটা যে সিস্টেম আমরা বলতেছি, এই যে সিস্টেম, ঠিক আছে, এই টোটালটা তো সিস্টেম, প্রোটোটাইপ সিস্টেম, এখানে হচ্ছে মডেল সিস্টেম। তাহলে এই যে অবজেক্ট, এই অবজেক্টের পাশে থাকবে ফ্লুইড, তাই না? এই যে অবজেক্ট, এই অবজেক্টের পাশে যে ফ্লুইড, এই ফ্লুইডের মধ্যে কি কি ফোর্স কাজ করতে পারে? এই যে ফ্লুইড, একটা পয়েন্ট নিলাম, এটা এখানে কি কি ফোর্স কাজ করতে পারে? এখানে হচ্ছে নানা রকমের ফোর্স কাজ করতে পারে। এক নম্বর হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, তারপর হচ্ছে প্রেসার ফোর্স, কারণ প্রেসার ফোর্স, ভিসকাস ফোর্স, ইলাস্টিসিটি ফোর্স যখন কম্প্রেস হয়, ইলাস্টিক ফোর্স। ওকে, সারফেস, যদি তোমার ফ্লুইড যে পয়েন্টটা, আমি যে পয়েন্টটা নিলাম, এই পয়েন্টটা যদি তোমার গ্যাস এবং লিকুইডের ইন্টারফেসে থাকে, তাহলে ওখানে সারফেস টেনশন ফোর্স কাজ করবে এবং এর জন্য একটা কম্পোনেন্ট থাকবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা ওই যে একটা ফ্লুইড এলিমেন্টের উপর, হ্যাঁ, এখানে যে মুভ করতেছে ফ্লুইড এলিমেন্টটা, সো এর মধ্যে নানা রকমের ফোর্স আছে সেটা দেখতে পেলাম। ওকে, এইটা যখন এটা মুভ করতেছে, এটাও মুভ করতেছে। ওকে, সো এই ক্ষেত্রে আমি সবগুলা ফোর্সের সামেশন নেই, গ্র্যাভিটি ফোর্স, প্রেসার ফোর্স, ভিসকাস ফোর্স, ইলাস্টিসিটি ফোর্স, টোটাল ফোর্স, সারফেস টেনশনের কারণে যে ফোর্স আছে সেটা ইকুয়ালস টু কি হবে? রেজাল্টেন্ট ফোর্স। ওকে, সবগুলো সামেশন, তাই না? তো আমরা নিউটন সেকেন্ড ল থেকে আমরা বুঝতে পারছি কি, যদি এই সামেশনটা জিরো না হয়, অর্থাৎ একটা নেট ফোর্স থাকে, তখন এটা পার্টিকেলটা, যে অবজেক্টটা, যে ফ্লুইড এলিমেন্টটা তুমি চিন্তা করতেছো, সেগুলা আইদার অ্যাক্সিলারেটেড হবে, তাই না? তাই না? সো এটাকে আমরা কম্পেনসেট করার জন্য কি করি, একটা ইনার্শিয়া ফোর্স কম্পোনেন্ট, ফ্লুইড ফ্লো থাকলে একটা ইনার্শিয়া ফোর্স কম্পোনেন্ট থাকবে। সো এটা দিয়ে, এটা প্লাস এটা রেজাল্টেন্ট নেগেটিভ ইনার্শিয়া ফোর্সটা কি, ইনার্শিয়া বাদে একটা অবজেক্টের উপর, যে ফ্লুইড এলিমেন্টের উপর যে অন্যান্য সকল ফোর্সগুলো আছে, সেই ফোর্সগুলোর রেজাল্টেন্ট ভ্যালু আর তার অপোজিটে থাকবে। সো এই দুটাকে সাম করলে টোটাল। সো আমি যদি বলি একটা ফ্লুইড এলিমেন্ট স্টেডি স্টেট কন্ডিশনে আছে, হ্যাঁ, মানে কি অ্যাক্সিলারেটেড হচ্ছে না, কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে, তাহলে তার মাঝে সকল ধরনের ফোর্সের সামেশন জিরো হতে হবে, তাই না? এটা তো আমরা নিউটন সেকেন্ড ল থেকে আমরা জেনেছি। তাহলে অ্যাকচুয়ালি আমরা যদি একটা ফ্লুইড এলিমেন্ট আমরা চিন্তা করি, এই সিস্টেমের মধ্যে ফ্লুইড এলিমেন্ট, এটা যদি আমরা বলি স্টেডি স্টেট আছে, বা কনস্ট্যান্ট ভেলোসিটিতে আছে, এটার অর্থ হচ্ছে এর মধ্যে যত ধরনের ফোর্স আছে সবগুলা সামেশন জিরো হবে, তাই না? সো তাহলে আরেকটা, এগুলা বাদে গ্রেভিটি, প্রেসার, ভেলোসিটি, ভিসকোসিটি, ইলাস্টিসিটি, সারফেস টেনশন, এগুলো ছাড়াও এনাদার একটা কম্পোনেন্ট, সেটা ইনার্শিয়া ফোর্স। আমরা সেকেন্ড ল থেকে যেটা আমরা জানি, ইনার্শিয়া ফোর্স এস পরে দেখো সবগুলোর সামেশন জিরো হবে, ঠিক আছে? এই কন্ডিশন ভ্যালিড হলে আমরা বলতে পারি এই যে এলিমেন্টটা আছে এটা স্টেডি স্টেট এবং এটা কনস্ট্যান্ট ফ্লোতে যাচ্ছে, কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে। ওকে, এই যে আমরা ফোর্স গুলো বললাম, হ্যাঁ, আমাদের সময় চলে আসছে, তারপর আমরা আজকে এখানে আরেকটু মুভ করব। তো আমরা যে ফোর্স কম্পোনেন্ট গুলো দেখলাম, এগুলার করেসপন্ডিং, এগুলার রেসপেক্টিভ প্রত্যেকটার এক্সপ্রেশন গুলোকে কি, এফ গ্র্যাভিটি, এটা কি, যে আমরা ওজন বলি, এমজি ভলিউম, দ্যাট ইজ ভলিউম multiplied by density, that is mass, multiplied by g, that is gravitational force. ওকে, তারপর হচ্ছে কি এফপি, এটা হচ্ছে প্রেসার ফোর্স, প্রেসার মাল্টিপ্লাইড বাই এরিয়া, দ্যাট ইজ এই ফর্মে আসলো। এটা হচ্ছে ভিসকাস ফোর্স, ওকে, ভিসকাস শিয়ার স্ট্রেস মাল্টিপ্লাইড বাই এরিয়া, সো এই হচ্ছে ফাইনাল এক্সপ্রেশন। ইলাস্টিসিটি ফোর্স, ইলাস্টিক মডুলাস মাল্টিপ্লাইড বাই এ, সো এই হচ্ছে তোমার ইকুয়েশনস, এক্সপ্রেশন।
FT সারফেস টেনশন মাল্টিপ্লাইড বাই লেন্থ ইকুয়াল টু তোমার সারফেস টেনশন ফোর্স। ওকে, ইনার্শিয়া ফোর্স কি? F ইকুয়াল টু MA। আলটিমেট ফর্ম হচ্ছে এগুলো। প্রত্যেকটা এক্সপ্রেশন তোমাকে জানতে হবে, এগুলো কিন্তু মুখস্থ করার কোনো বিষয় নাই, আমরা যে ডেফিনেশন থেকে এগুলাতে আসতে পারি। ওকে, এবং প্রত্যেকটা এক্সপ্রেশন কাজে লাগবে ইন দা ফলোইং স্লাইডস। ওকে, সো এগুলো আমরা বের করে নিলাম। এখন দেখো ডাইনামিক সিমিলারিটি যে শর্তগুলো ইন মেনি ফ্লুইড সিস্টেম। এখন একটা কোশ্চেন হতে পারে, আমি যে এই ফোর্সগুলো বললাম সবগুলো ফোর্স কোন একটা সিস্টেমে একটা ফ্লুইড এলিমেন্টের মধ্যে সবগুলাই কি কাজ করবে একসাথে? না, কোনটা অ্যাবসেন্ট থাকতে পারে বা কোনটা ইনসিগনিফিকেন্ট থাকতে পারে। হ্যাঁ, এই ডিপেন্ড করে সিস্টেমটা কেমন। হ্যাঁ, যেমন একটা পাইপের মধ্যে দিয়ে ফ্লুইড ফ্লো হচ্ছে, ওখানে এফ যে গুরুত্বপূর্ণ তেমন না, ওখানে হচ্ছে এফ আই আর হচ্ছে তোমার এই ভিসকাস ফোর্স, এগুলো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো এই কারণে এখানে যে কথাটা বলেছে, ইন মেনি ফ্লো প্রবলেমস সাম অফ দিস ফোর্স আর আইদার নট প্রেজেন্ট অর ইনসিগনিফিকেন্ট। ওকে, মানে আমি যে যেগুলো দেখালাম এগুলো ইন জেনারেল এগুলো কাজ করতে পারে। হ্যাঁ, এখন সিস্টেম টু সিস্টেম কোনগুলো ডিসঅ্যাপিয়ার করতে পারে, মানে থাকবে না, বা থাকলেও ইনসিগনিফিকেন্ট থাকবে। ওকে, সো এখন দেখি ডাইনামিক সিমিলারিটির জন্য এক জিওমেট্রিক সিমিলার, জিওমেট্রিক্যালি সিমিলার হবে ফার্স্ট শর্ত। সেকেন্ড শর্ত হচ্ছে কাইনেমেটিক্যালি সিমিলার হতে হবে। এই দুটো ভ্যালিড হলে তখন ডাইনামিক সিমিলার হওয়ার প্রশ্ন আসে। ডাইনামিক সিমিলার হওয়ার জন্য করেসপন্ডিং ফোর্সের রেশিওগুলো সমান থাকবে। ওকে, গ্র্যাভিটেশনাল ফোর্স ইন প্রোটোটাইপ ডিভাইডেড বাই মডেল, যে রেশিও এটার ভ্যালুটা সমান হবে প্রেসার ফোর্স ইন প্রোটোটাইপ মডেল ইকুয়ালস টু ভিসকাস ফোর্স প্রোটোটাইপ মডেল, ইনার্শিয়া ফোর্স প্রোটোটাইপ মডেল। ওকে, তাহলে এই হচ্ছে তোমার ফাইনাল শর্ত, কন্ডিশন ফর জিওমেট্রিক সিমিলারিটি। ওকে, আচ্ছা, এখন এখান থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি আমরা এটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করি আমরা এখানে লিখতে পারি। এখানে কয়টা ফোর্স আছে? চারটা ফোর্স, ইন্ডিভিজুয়াল 1 ফোর্স 2 3 5, চার ক্যাটাগরির ফোর্স আমি দেখিয়েছি এখানে। এগুলাকে যদি আমি একটু রিঅ্যারেঞ্জ করি, দেখো আমরা এখানে এফ আই, এই যে এফ আই পি, হ্যাঁ, এই এফ জি পি, হ্যাঁ, আমরা এভাবে একটু, এটা হলো ডাইনামিক সিমিলারিটির বৈশিষ্ট্য। হ্যাঁ, কন্ডিশন, এটা যদি ভ্যালিড হয় আমরা সেকেন্ডারি বলতে পারি, সেকেন্ড স্টেজে এইটাও সত্য। হ্যাঁ, এগুলো সত্য। হ্যাঁ, তো এগুলো আমি আরেকটু ইলাবোরেট করে, তো এখানে ফোর্স রেশিওগুলো দেখানো হয়েছে। একটা ডাইনামিক সিমিলারিটি বিভিন্ন ফোর্স, প্রেসার ফোর্স, ভিসকাস ফোর্স, ফোর্স, ভেক্টর ফর্মে ফোর্সগুলো দেখানো হয়েছে। আমরা এখানে একটু ইলাবোরেটেড, এখানে আমরা শেষ করবো আজকে। সো এখানে আমি কি বলছি, এফ আই, ওই যে তোমার ডাইনামিক সিমিলারের যে শর্ত, ফোর্স রেশিওগুলো সেম, ওইটাকে একটু ম্যাথমেটিক্যাল রিঅ্যারেঞ্জমেন্ট করে আমি তিনটা সেপারেট গ্রুপ লিখতে পারি। হ্যাঁ, দেখো এই যে এফ জি, এফ আই, এফ জি প্রোটোটাইপ ইকুয়াল টু এফ আই এফ জি মডেল। হ্যাঁ, আবার এফ আই এইরকম তিনটা আরো কন্ডিশন ওখান থেকে বের করা যায়। হ্যাঁ, এই তিনটাই কিন্তু, এটা কি ফোর্স না? ফোর্স, ডাইমেনশনলেস গ্রুপ, এটাও ফোর্স, এটাও ফোর্স, এটাও ফোর্স, এটাও ফোর্স, ঠিক আছে। A1 2 এই হচ্ছে 3, এই তিনটা ডাইমেনশনলেস গ্রুপ আমরা দেখতে পাচ্ছি। ফোর্স ছিল কয়টা টোটাল? 1 2 3 4, ওখানে চারটা ফোর্স ছিল, ওখান থেকে আমরা তিনটা ডাইমেনশনলেস গ্রুপ বের করতে পারলাম। হ্যাঁ, 3 ডাইমেনশনলেস গ্রুপ। এখন প্রশ্ন, এটা একটা ডাইমেনশনলেস গ্রুপ হয় মানে কি? এটা একটা ডাইমেনশনলেস গ্রুপ, এটা একটা ডাইমেনশনলেস গ্রুপ, তাই না? এখন এই যে ডাইমেনশনলেস গ্রুপগুলো, এগুলা আসলে কি, এগুলার সিগনিফিকেন্স কি, এগুলা অনেক কিছু বোঝার বিষয়। হ্যাঁ, এগুলো অনেক কিছু বোঝার বিষয়। সো আমরা এগুলা আসলে আজকে না হয় আমরা নেক্সট ক্লাসে এগুলা দেখব। হ্যাঁ, তোমরা অ্যাটেন্ডেন্সটা দাও। হ্যাঁ, তোমাদের কোনো কোশ্চেন থাকলে এখন করতে পারো, আমরা 2 মিনিট কোশ্চেন নেব।
আজকে এখন ইতিমধ্যে পর্যন্ত যা পড়ানো হয়েছে তার মধ্যে কোনো কনফিউশন যেগুলো থাকলে পরে তো অবশ্যই করতে পারবা, তারপরে এখন থাকলে বলো। আর যাদের অ্যাটেন্ডেন্স শেষ করো, আমি ভিডিও রেকর্ডিং বন্ধ করলে কিন্তু সেই অ্যাটেন্ডেন্সটা আসবে না, ওই রেকর্ডে থাকবে না কিন্তু। কোনো কোশ্চেন? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দিতে হবে, আমি রেকর্ডিং বন্ধ করব। কোনো কোশ্চেন নাই? সব বুঝতে পেরেছো? আমি আরো ফাস্ট, আসলে আর কয়েকটা স্লাইড ছিল, আর একটু ফাস্ট ভেবেছিলাম, কিন্তু একটু স্লোই যাচ্ছি, যাতে কোনো ধরনের মানে এই চ্যাপ্টারটা নিয়ে অনেক কনফিউশন। আমি যতই পড়াই সবসময় মনে হয় আরেকটু এইভাবে বললে ভালো হতো, আরেকটু অন্যভাবে বললে ভালো হতো। হ্যাঁ, তো আমি চেষ্টা করছি যেগুলা আলটিমেটলি বলেছি ওগুলো একটু অ্যাবজর্ব করার চেষ্টা করো। এটাও কিন্তু একটা অ্যাডভান্স টপিকস ইন ফ্লুইড মেকানিক্স। হ্যাঁ, এখানকার সবগুলো কনসেপ্ট আমাদের ডে টু ডে লাইফে ইউজ হবে না, বাট ইন ফিউচারে তোমার কাজে আসবে। আচ্ছা, আরেকজনের অ্যাটেন্ডেন্স বাকি আছে মনে হয়, 57 দেখাচ্ছে। ওকে, আমি